আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। সহজ স্বাস্থ্য কথার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো একটি তুলনামূলক কম পরিচিত কিন্তু গুরুত্বপূর্ণ রোগ, যার নাম হচ্ছে একালেশিয়া কার্ডিয়া। তা একালেশিয়া কার্ডিয়া তাহলে কি? একালেশিয়া কার্ডিয়া হলো খাদ্যনালীর বা ইসোফেগাস, যে আমাদের মুখ মুখের পিছন থেকে নিয়ে এই পেট বা স্টোমাকের আগ পর্যন্ত একটা নল আছে, সেটা খাদ্যনালী বা ইসোফেগাস, সেই এর একটা সমস্যা, যেখানে খাবার সহজে পাকস্থলীতে যেতে পারে না। যে আমরা যে মুখে খাবার দিয়ে চিবিয়ে চিবিয়ে ছোট ছোট করে ইচ্ছা করে গিলি, এরকম এইটা হলো ইচ্ছা করে গিললে পরে এটা চলে গেলো ইসোফেগাসে বা ওই যে খাদ্যনালীতে। ইসোফেগাসে গেলে আর আমাদের গিলতে হবে না, ও ওর নিজস্ব একটা ঢেউ তুলে ওটাকে এইভাবে 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 নিচের দিকে নিয়ে স্টোমাকে পৌঁছায় দেয় বা খাদ্য পাকস্থলীতে পৌঁছায় দেয়। তাই এই এই যে পৌঁছায় দেওয়ার যে ব্যাপারটা, এর মধ্যে সমস্যা হয়, সহজে এটা পাকস্থলীতে যেতে চায় না। তাহলে কারণ খাদ্যনালীর নিচের অংশের একটি বাল্ব বা পেশি, যাকে বলি আমরা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, ঠিক মতো শিথিল হয় না। খাদ্যনালীর নিচে একটা বাল্ব থাকে, এটা সবসময় বন্ধ থাকে। যখন এইটা খাবার ওখানে পৌঁছে, তখন ওইটা খুলে যায়, এরকম করে মুখটা খুলে যায়, মানে স্টোমাকে চট করেই যায় না। ওই খাদ্য যখন পৌঁছে তখন এটা খুলে যায়, খাদ্য ঢোকার পরে স্টোমাকে আবার বন্ধ হয়ে যায়। যতবার এরকম খাদ্য আসে ততবার এটা খুলে যায়, আর ঢোকার পরে এটা আবার বন্ধ হয়ে যায়। এটা হলো স্প্রিংটার, মানে একটা বাল্বের মতো আর কি। সহজভাবে বললে, খাবার নিচে নামতে চায় কিন্তু দরজা ঠিক মতো খুলছে না। এটা হলো সহজ কথা। খাবারটা আমি যা গিললাম, কিছু প্যাকেটে নিচে নামলো, কিন্তু যখন স্টোমাকে বা ওই যে পাকস্থলীতে ঢোকার জন্য যে দরজাটা, ওইটা খুলছে না ঠিক মতে, তাইলে ওটা কোথায় থাকবে? ওইটা ইসোফেগাসের নিচের অংশে জমা হয়ে থাকবে। তো আমরা যখন পানি বা তরল খাবার খাই, এটা ওই খাওয়ার সময় ওর নিজস্ব যে ওজন আছে, পাতলা জিনিস, সে স্পর্শ করেই নিচের দিকে চলে যায় এবং খুব সহজেই স্টোমাকে ঢুকে যায়। কিন্তু যখন একটা সলিড, যেমন ভাত জাতীয় কোনো খাবার খাই শক্ত, এইটা পৌঁছানোর জন্য ইসোফেগাসে এরকম ঢেউ তুলতে হয়। এই ঢেউ তুললে এটাকে পৌঁছাইতে হয়, কিন্তু পানির জন্য ঢেউ তুলতে হয় না। তো পানি এমনি চলে যায়। এই জন্য যে শক্ত খাবার যেগুলো, যেমন ভাত, তো এইগুলি পৌঁছানোর জন্য একটা ঢেউ তুলতে হয়। এই যে ঢেউ তোলার জন্য একটা নার্ভ বা স্নায়ু লাগে, এই স্নায়ুটা তার সমস্যা থাকে, যার জন্য এই ঢেউটা তোলে না। যেন বলে যে পানি খাইতে পারে সহজেই, কিন্তু ভাত খেতে পারে কেন, এইরকম একটা জিনিস। এখন কেন এই সমস্যা, সেটাই বলতেছি। এই রোগের সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। মেডিকেলের যে বই পুস্তক আছে, সেখানে বলা হচ্ছে যে এক্সাক্ট কী কারণ এটা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হয় খাদ্যনালীর স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে এই সমস্যা হতে পারে। এটা ধারণা, কিন্তু প্রমাণিত হয়নি। প্রায় সবারই ধারণা যে খাদ্যনালীর যে স্নায়ু আছে, যে নার্ভ, এটা ক্ষতিগ্রস্ত হলে এটা হয়। লক্ষণগুলি তাহলে কি কি?
তো অ্যাকালেসিয়া কার্ডিয়া হলে সাধারণত দেখা যায় যদি এই রোগের নাম কিন্তু অ্যাকালেসিয়া কার্ডিয়া। তো অ্যাকালেসিয়া কার্ডিয়া হলে সাধারণত দেখা যায় যে গিলতে সমস্যা বা বিশেষ করে শক্ত খাবার গিলতে সমস্যা, এক নাম্বার কথা। 2 নম্বর হলো খাবার গলায় আটকে থাকার অনুভূতি, মনে হচ্ছে যেন খাবারটা যে এইখানে আটকা রয়েছে, এইখানে এই ইস্যুবাগে লোয়ার এন্ড থাকে, এই যে যেখানে বুকের করা তার উপরে, তো এইখানে আটকা আছে মনে হয়। তারপরে রুগীরা বলে মনে হয় সবসময় এখানে খাবার আটকা আছে। আবার যারা একটু তাকে পছন্দ করে না বলবে যে এটা ভঙ্গি করে খাবার আটকা থাকে এই। আর বুক ব্যথা, আমরা তো বুক ব্যথা মনে করি যে মনে করছি হার্টে, যেখানে এই যে এই বাম পাশে হার্ট থাকে এই জায়গায়, কিন্তু এই 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 হার্টের এই পাশেই দেখেন এই জায়গায় ইসোফেগাস। তাহলে এইখানে যখন ব্যথা হয় মানুষ মনে করে আমার মনে হয় হার্টে ব্যথা করতেছে এরকম। তো বুক ব্যথা আর ওজন কমে যাওয়া, যেহেতু সে ওই ভয়ে ভয়ে কম খায়, খাবার ভিতরে যায় না দেখে, কাজে খাবার কম খেলে তো ওজন কমবেই। তো অনেক সময় রুগী ভাবেন এটি শুধু গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা। রুগীরা ভাবে আমার গ্যাস্ট্রিকের ওষুধও খায় এবং নিজে নিজেই গ্যাস্ট্রিক মনে করে অনেক ওষুধ খায়, কিন্তু আসলে এটি ভিন্ন। অনেক ডাক্তারও যারা এক্সপিরিয়েন্স কম আছে তারাও একবার দুইবার করে রুগীর সমস্যা ধরতে পারে না। বারবার যদি যায় তাহলে বুঝতে পারবে ও এটা তো তাহলে অ্যাকালেসিয়া কার্ডিয়াক, কাজ হচ্ছে না, অ্যাসিডিটির ওষুধ দিচ্ছে পরীক্ষা নিরীক্ষা না করেই। তাহলে কিভাবে ধরা পড়ে এটা যে অ্যাকালেসিয়া কার্ডিয়া এই রোগটা, তাই কীভাবে ধরা পড়ে? ডাক্তাররা সাধারণত কয়েকটি পরীক্ষা করে থাকেন, যেমন এন্ডোস্কোপি পরীক্ষা। আমরা অনেকেই এন্ডোস্কোপি পরীক্ষা সম্বন্ধে জানেন। সে এন্ডোস্কোপি পরীক্ষা করে। আরেকটা আছে বেরিয়াম সোয়ালো এক্স রে। বেরিয়াম সোয়ালো এক্স রে, বেরিয়াম একটা সাদা পাউডার, এটা পানিতে গুললে পরে এটা দুধের মতো হয়, এরা গ্লাস ধরে খায়। এটা এই যে খাওয়ার সময় যে সোয়ালো মানে গিলতে গিলতে গেলে যে একটা ঢেউ তোলে, তাই না? এই সময় করে এক্স রে করে, আর যখন নিচের দিকে পৌঁছে এটা বসা থাকে ওখানে গিয়া ওটার একটা এক্স রে করে। তাহলে বেরিয়াম সোয়ালো এক্স রে বলে এটাকে। তাহলে কোন ধায় ঠেকলো, কতটুকু ঠেকলো, কোন জায়গায় গিয়ে জমা হয়ে রইল এটা দেখা যায়। আর ইসোফিজিয়াল ম্যানোমেট্রি মানে খাদ্যনালীর চাপ মাপার পরীক্ষা আছে। প্রত্যেকটা যেরকম আমরা রক্তনালীর চাপ মাপি, খাদ্যনালীর চাপ মাপার পরীক্ষা আছে, ওটাকে বলে ইসোফিজিয়াল ম্যানোমেট্রি, এটা করা যেতে পারে। তাহলে এতক্ষণ তো শুনলেন যে একটা সমস্যা, তো সবাই তো উদ্গ্রীব হয়ে থাকেন, তার চিকিৎসা কী? চিকিৎসা কিন্তু আমি দিই না, আমি হইলাম একজন প্যাথোলজি বিশেষজ্ঞ। তো আপনাদের সাথে আছি আমি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিয়ে থাকি। চিকিৎসক হিসাবে আমি রোগ কোনটা কেন হয়, কিভাবে হয়, এটার উপরে আমার পড়াশোনা এবং এটার উপরে আমি শিক্ষকতা করেছি। আর বাস্তব জীবনে যেটা করি, পরীক্ষা নিরীক্ষা করে রোগকে শনাক্ত করতে সহায়তা করি। আর যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, আপনাদের সাথে যোগাযোগ করতে পারি, আপনাদের বন্ধু হিসাবে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তবে আমি না করলেও তো যারা করে আমার এই কলিগ, তাদের কাছে আমি যাবার জন্য পরামর্শ দিই। তো করণীয় কী তাহলে? ধীরে ধীরে খাবার খাবেন আর ভালো করে চিবিয়ে খাবেন। যত চিবাবেন তত এটা লিকুইড হবে। শক্ত খাবারটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে লিকুইড হবে, সহজে পানির সাথে বের হয়ে যাবে। তাহলে ভালো করে চিবিয়ে খাবেন, আর খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়বেন না,
তাহলে অস্বস্তি লাগবে। তাহলে সাথে সাথে না শুয়ে বসে থাকেন বা হাঁটাহাঁটি করেন এরকম। প্রয়োজনে নরম বা তরল খাবার খান। যখন শক্ত খাবার খেতে না পারেন কিন্তু ওই যে পুষ্টি ঠিক রাখার জন্য তরল যে নিউট্রিশনাল যে ইনগ্রেডিয়েন্ট মেশানো আছে সে ধরনের খাবার খান। তাহলে শেষের দিকে বলা যেতে পারে যে একালিশিয়া কার্ডিয়া একটি বিরল কিন্তু গুরুত্বপূর্ণ রোগ। সময় মতো সঠিক চিকিৎসা নিলে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। আমি সেদিন একটা সেমিনারে দেখলাম, যিনি চিকিৎসা করেন, গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসা করেন, তিনি বললেন যে বেনুলিং করলে যে বেলুন চেপে চেপে এরকম করে হাতে চাপে ভিতরে ফুলে আবার অতিরিক্ত ফুলবে না যে ফেটে যায়, ওটা একটা লিমিট আছে, এটা সে কন্ট্রোল করে। তো এইটা করলে ভাই সাথে সাথে রুগীকে আবার খেতে পারে কত, এবং খুব খুশি হয়। আমি কতদিন যাবৎ খেতে পারছি না, আমি আজকে ডাক্তার সাহেব সামান্য একটা কাজ করে দিল, আমি খেতে পারছি, এরকম। কাজেই আপনার বা আপনার মানে সময় তো শিখেছেন যে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। আমার শেষ কথা হচ্ছে যে আপনার বা আপনার পরিচিত কারো যদি দীর্ঘদিন গিলতের সমস্যা থাকে, অবহেলা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নিজে নিজে গ্যাস্ট্রিক ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন। আর যদি আমার এই যে ভিডিওটা আপনি শুনে থাকেন, তাকেও শোনান, তাকে বুঝবার দেন যে কী হতে পারে তার, এবং ডাক্তারের পরামর্শ নিলে এক ডাক্তারে কাজ না হলে আপনি আরেক ডাক্তারের পরামর্শ নেন। বিশেষ করে গ্যাস্ট্রোএন্টারোলজি, তারা এই সমস্ত এন্ডোস্কোপি করবে, করে আপনার যে বর্ণনা শুনে কিন্তু রোগটা ধরতে পারবে। আপনিও আপনার কোনো আত্মীয় স্বজন যদি এরকম কথা বলে, বর্ণনা শুনে আপনি সন্দেহ করবেন তার একালিশিয়া কার্ডিয়া হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বে আবার দেখা হবে সহজ স্বাস্থ্য কথায়। পরবর্তী পর্বে আমি কী নিয়ে আলোচনা করতে পারি যদি আপনি আমাকে আইডিয়া দেন, আমি কৃতজ্ঞ হব। ধন্যবাদ জানাবো। যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আমার কমেন্ট বক্সে লেখেন। আর আপনারও যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট বক্সে লিখেন। তো এই পর্ব কিন্তু ডাক্তারদের জন্য না, এটা হলো নন ডাক্তারদের জন্য, যারা ডাক্তার না কিন্তু স্বাস্থ্য সচেতন তাদের জন্য। এই বলে শেষ করছি। আর শেষে একটা কথা বলবো যে এইগুলি যদি আপনি শেয়ার বাটনে ক্লিক করে আপনার টাইম লাইনে শেয়ার করে দেন, আপনার বন্ধুরাও জানতে পারলো, আর বন্ধুদের মাধ্যমে বন্ধুরাও জানতে পারবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।